হ্যাঁ, বিলাল দোস্ত ভালো আছো? হ্যাঁ, বিলাল শোনা হ্যাঁ যায়? দোস্ত, কেমন আছো? হ্যাঁ এই তো শোনা যায়, তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ। যাক শফিক ভাই, শফিক জয়েন করছে? আমাদের সেশনে আসছো, খুব ভালো লাগলো। না, আমি অনেকদিন ধরে চিন্তা করছি তোমার একটা সেশনে থাকবো। এটা তো না, খুবই ভালো উদ্যোগ আর কি। তোমাকে আমাদের সেশনে পার্টিসিপেট করতে হবে, কোনো একদিন 30 মিনিট কথা বলতে হবে। হ্যাঁ শফিক। আজকে দেখলাম শফিক ভাই আছে, তো এই জন্য ভাবলাম যে শফিক ভাইয়ের সাথে একটু কথা বলি। কয়েকটা আমার জানারও দরকার আছে, কয়েকটা জিনিস। ভাই তো জিআইজেড এ ছিল, জিআইজেড এর সাথে আমি কিছুদিন কাজ করছি, যেহেতু আচ্ছা, ওই ফ্যাক্টরি ইন্সপেকশন ডিপার্টমেন্টে জিআইজেড। তাহলে এই জন্য আমাদের শফিক ভাইয়ের সাথে একটু কথা বলবো। তাহলে এই কাজগুলো বেশ উপকারে লাগছে নাকি? না, ডেফিনেটলি ডেফিনেটলি উপকার না হলে ভাই এই এই সময় তো বুঝো না। হ্যাঁ, শফিক শোনা যায়? শফিক শোনা যায়? হ্যালো? শফিক শুনতে পারছো? হ্যালো? শফিক শোনা যায়? হ্যালো শফিক? শফিক ভাইয়ের ভিডিও অডিও দুইটা মোডই অফ করা আছে, মিউট করা। হ্যাঁ শফিক শোনা যায়? হ্যালো? শফিকের লাইনটা পেতে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ শফিক শুনতে পারছো?
আমার মনে হচ্ছে যে শফিকের জয়েন করতে কানেকশনে কোনো একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ, শফিক ভাই তো জয়েন করছে দেখতেছি। জয়েন করছে কিন্তু শফিক, তুমি যদি সাউন্ড ঠিক করতে কোনো সমস্যা হয় স্ক্রিনে টাচ করো। স্ক্রিনে টাচ করলে সাউন্ডের অপশন আসবে, সেখানে ক্লিক করলে সাউন্ডটা ঠিক হবে। তা শফিক যতক্ষণ আসছেন আজকে আমাদের এখানে যারা যারা অ্যাটেন্ড করছেন, আমরা তাদের সাথে একটু কথা বলি, ততক্ষণে শফিক তার লাইনটা ক্লিয়ার করুক। বেলাল, হ্যাঁ পবিত্র, দোস্ত বল। এই তো। তোমার চেহারাটা আমরা একটু দেখি, তোমার চেহারাটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখো কোয়ারেন্টাইন লুক। দেখ শফিক যেহেতু কথা বলতে পারছে না, তুমি আমাদের এখন লাইনে আছো, তুমি একটু তোমার কিছু এক্সপিরিয়েন্স বা কিছু বর্তমান মানে কিভাবে এ পর্যন্ত আসলে এগুলো একটু আমাদের সঙ্গে শেয়ার করো। ধরো তোমার একটা সেমি সেশন হয়ে যাক আজকে। শুরু। আমি আসলে তো পাস করছি 2008 সালে। আমি বেসিক্যালি 02 ব্যাচের। শফিক ভাই আসছে? আসুক, আসতে থাক, রাস্তায় আছে। আমি আসলে আমার সংক্ষেপে বলি যে 2008-এ পাস করার পরে আমি চাকরি করি ওয়ার্ডসিলা বাংলাদেশ লিমিটেড, এখানে চাকরি করে তারপরে আমি ওখান থেকে 5 বছর ছিলাম আর কি। ওখান থেকে বাংলা লিঙ্কে জয়েন করি। বাংলা লিঙ্কে মেইনটেনেন্স দেখতাম, এইচআর অ্যাডমিনে ছিলাম আর কি। মিনওয়েল আমি 2012 সালে বিসিএস দেই আর কি। বিসিএস থেকে 33তম বিসিএসটা দেই। ওইখান থেকে আমি নন ক্যাডারে আমাকে সুপারিশ করা হয় কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এটা বেসিক্যালি সেফটি ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের নিয়োগটা হয় আর কি। এখানে 2012 সালে হইলেও 14তে আমাদের রেজাল্টটা হয় আর কি। শফিক ভাই আমি দেখতে পাচ্ছি, আমার মনে হয় শফিক ভাই কিছু বলতে চাচ্ছে। শফিক ভাই ইজ ট্রাইং টু কানেক্টিং। না, সে চেষ্টা করছে, চেষ্টা করুক, সমস্যা নেই। হ্যাঁ, তো আমি এখানে জয়েন করি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল হিসাবে, সহকারী মহাপরিদর্শক সেফটি হিসাবে আর কি। বেসিক্যালি আমরা লুক আফটার করি ফ্যাক্টরিতে যে কাজগুলো হচ্ছে এগুলো সেফটি এবং হেলথ, এইগুলো যে আমাদের আইএলও স্ট্যান্ডার্ড আছে এবং বাংলাদেশে একটা ল আছে, আমরা সেটাকে বলি লেবার ল। এই লেবার লটা ইমপ্লিমেন্ট এজেন্সি আমরা, আইন প্রয়োগকারী সংস্থা type of। এই আর কি। আমি ঢাকা জেলার ডিআইজি ছিলাম গত বছর, আমার রিসেন্ট ট্রান্সফারের পরিপ্রেক্ষিতে। এই তুমি আর কি মোরালেস। আমি যে কোনো ধরো এখন কি কলকারখানা অধিদপ্তরে আছো? হ্যাঁ, কলকারখানা অধিদপ্তরে আছে। এখন পর্যন্ত আমরা দেখছি অনেকে আমি আমার মেকানিক্যালের অনেক স্টুডেন্টের তাদের ক্যারিয়ার নিয়ে বেশ চিন্তিত আর কি। তো তারা চিন্তা করে যে তাদের ক্যারিয়ারটা আসলে কেমন হওয়া উচিত, বা আহ, আহ, মানে কর্মক্ষেত্রে ভালো করার জন্য কি কি শিখে আসা উচিত, এই বিষয়ে যদি তুমি কিছু বলতে। এই বিষয়ে আমি যদি বলি, ছোটদের মানে আমাদের জুনিয়র যারা আছে তাদের জন্য বা স্টুডেন্ট যারা আছে বা রিসেন্ট পাস করছে, সেটা আর যেমন একটা ইয়া ছিল যে যেখানে কাজ করব ওইখানে একটু ভালোভাবে কাজ করার সুযোগ, মানে আমাদের জন্য একটু ভালোভাবে কাজ করি আর কি। এটার জন্য হাইলাইটেড হচ্ছে না, এই ছেলেটা ভালো কাজ করছে। বেসিক্যালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ফিল্ড ভালো। আমি পাওয়ার পাওয়ার সেক্টর বলবো এটা ভালো জব, মানে প্রাইভেট জব হলেও পাওয়ার সেক্টরটা ভালো। এখানে এই যে যতই হোক, ধরো যে তোমার কি বলে, এই যে আমাদের লকডাউন চলতেছে, বিদ্যুৎ প্রকৌশলী যারা আছে এরা কিন্তু কাজ করতেছে এবং এদের কিন্তু চাকরির খুব একটা অসুবিধা হয় না। স্টিল ফ্যাক্টরি গুলো ভালো, স্টিল ফ্যাক্টরি এগুলো ভালো।
সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে কি করতে চায়। আমি যখন প্রিলিমিনারি প্রাইভেট জব করতে চাইছি, প্রাইভেট জব করতে যে একটা সময় আমার মনে হয়েছে না আসলে গভর্নমেন্ট জব করতে হবে আমাকে, আমি প্রাইভেট জব, কারণ আমার তুমি তো চেনোই আমার নেচার, ইউনিভার্সিটিতে ওইরকমই নেচারের আর কি, মানে একটু পাওয়ার টাওয়ার না থাকলে না চাকরিটা আমি এনজয় করতে পারতেছিলাম না। হ্যাঁ, তো আচ্ছা যেমন মনে করো কুয়েটার অনেক ছোট ভাই আসছে আমার কাছে, আমি যখন আমি গত বছরের কথাই বলি, এসে বলছে ভাই আমার সার্টিফিকেট রাখছে অমুক কোম্পানি, আমি এক জায়গায় চাকরি পাইছি জিতে, একটা ছেলে আছে 07 ব্যাচ বা 09 ব্যাচের একটা ছেলে, ছেলেটার নাম আমার খেয়াল না, একদিন কার কাছ থেকে রেফারেন্স নিয়ে আসছে, সে বলছে আমি জিতে চাকরি পাইছি, আমাকে আমার কোম্পানি ধানমন্ডি অফিস আমাকে সার্টিফিকেট গুলো দিচ্ছে না, আমাকে রিলিজ লেটারও দিচ্ছে না। তো আমি সাথে সাথে আমার ইন্সপেক্টর পাঠাই এবং ওদেরকে আমি নিজে ফোন করে কথা বলি, একদিনের মধ্যে ছেলেকে দিয়ে দিচ্ছে, পরে জয়েন করে আমাকে জানালো যে ভাই থ্যাংক ইউ এরকম। মানে এই যে ধরো কিছু করতে পারতে গেলে তো ধরো মানে যেমন টেকনিক্যালি যারা অনেক সাউন্ড তারা করতে পারে, প্রাইভেট জব করতে পারে, পাওয়ার সেক্টরে করতে পারে, এবং আবার টেকনিক্যালি অনেকের মনে হয় যে সরকারি চাকরি করলে টেকনিক্যালি জানে না বা এরা কম বুঝে, ব্যাপারটা তা না। গভর্নমেন্ট জানো না পবিত্র, আমি সরকারি চাকরি করতে আসার পরে প্রায় 20টা দেশ ঘুরছি শুধু সরকারি বিভিন্ন সফরে, এবং আমি যেটা দেখলাম যে তোমার প্রচুর স্কোপ, গভর্নমেন্ট করতে চাইলে করতে পারতেছো, তুমি কাজ শিখতে চাইলে কাজ শিখতে পারতো, তুমি প্রাইভেট জব করতে চাইলে তুমি লিয়েনে যে আবার ওই বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সিতে, এই জিআইজেড এর মতো অর্গানাইজেশনের সবাই আছে, আইএলও, ইউনিসেফ, অনেকেই করতেছে, আমাদের ডিপার্টমেন্ট অনেকে করতেছে, লিয়েনে ছুটি পাওয়া যায়, অনেক ধরনের সুযোগ সুবিধা সরকারি জয় আছে। কিন্তু ওই যে যদি জুনিয়রদের বলি তাহলে আগে ফিক্স করতে হবে যে কি করব। আমার যেমন গভর্নমেন্ট জবে আমি আসছি প্রায় শেষ বয়সে আসছি, কেন আমি আমি এই ঠিক করতে পারছিলাম যে আমি আসলে কি করতে, আমি প্রাইভেট জব করে করে আমার একটা মনে হয়েছে না আমার জন্য হয়তো এটা না, আমার জন্য ওইটা হলে ভালো হয়, তখন মনে হয়েছে, তখন ট্রাই করছি, আমি দেরি করেছি। এবং এইটা আর কি জুনিয়রদের আগে যদি বুঝতে পারে, আমি আসলে খুবই উদ্বিগ শফিক ভাইয়ের সাথে কথা বলার জন্য, তো হ্যাঁ, হ্যাঁ। এটাই শেষ করবো এখন যে শোনা junior যাচ্ছে? বুঝতে হবে। হ্যাঁ জি শফিক ভাই, লাউড অ্যান্ড ক্লিয়ার। হ্যাঁ এখন ওকে ক্লিয়ার। ওকে নেটওয়ার্কে কোনো সমস্যা ছিল। দেখ শফিক, তুমি তোমার পরিচয় দিয়ে তুমি তোমার কথা শুরু করতে পারো। আচ্ছা, আমি শফিকুল আলম। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি অ্যান্ড থ্যাংক ইউ ফর জয়নিং এই রোজার দিনে। হ্যাঁ, তো আমি খুলনার 2K1 ব্যাচ মেকানিক্যাল ডিপার্টমেন্ট, এবং এরপরে আমি এমবিএ করেছি ফাইন্যান্সে, এবং সেই সাথে এনভায়রনমেন্টাল ইকোনমিক্সে মাস্টার্স করেছি। পরবর্তীতে জার্মানি থেকে ক্লাইমেট প্রোটেকশন ফেলোশিপ, একটা স্কলারশিপে প্রায় 1.5 বছর ওখানে একটা রিসার্চ করে গত বছর আবার দেশে ব্যাক করেছি, এবং এখন জিআইজেড বাংলাদেশে সিনিয়র অ্যাডভাইজার হিসেবে কাজ করছি। তো আমি যেটা প্রেজেন্ট করতে যাচ্ছি বা যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো সাস্টেইনেবল এনার্জি। সো এই সাস্টেইনেবল এনার্জি ফিউচার আউটলুকটা এখন কেমন হতে পারে এবং এর ক্যারিয়ার প্রসপেক্টটা কি সেটা নিয়ে এটি শেয়ার করার। সো ডিসকাশনে যাওয়ার আগে সেটা হচ্ছে যে আমি একটু পিপিটিটা শেয়ার করি। হ্যাঁ, শিওর। হ্যাঁ, সো দেখা যাচ্ছে প্রেজেন্টেশনটা? হ্যাঁ দেখা যায়। ওকে, সো ওকে, সাস্টেইনেবল এনার্জি নিয়ে কথা বলার আগে যেটা হলো যে একসময় পৃথিবীতেই বিশেষ করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হওয়ার পরে আমাদের যেটা ধারণা ছিল যে এটা হয়তো বা গ্রো ফর এভার স্ট্র্যাটেজি, গ্রো ফর এভার ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে হয়তো ইকোনমিক গ্রোথ, আনলিমিটেড ইকোনমিক গ্রোথ চলবে। সো রিসোর্স এক্সট্রাকশন সেটা হয়তো আনলিমিটেড, সবাই এক্সট্রাক্ট করতে পারবে ন্যাচারাল রিসোর্স। তো সেই ভিত্তিতে ইকোনমিক গ্রোথ চলছিল, কিন্তু পরবর্তীতে 1970s ওয়েল ক্রাইসিস যেটা দেখা দিল, সেই ওয়েল ক্রাইসিসের কারণে অনেকটাই মানুষের ধারণায় পরিবর্তন আসলো, এবং পরবর্তীতে ব্রুকল্যান্ড কমিশন যেটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ডেফিনেশন যেটা নিয়ে আসলো যে ফিউচার জেনারেশনের ডেভেলপমেন্টকে কম্প্রোমাইজ করা যাবে না, এই বিষয়গুলো এবং অন্যান্য আরো বিষয়গুলো চিন্তা করে, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন সব বিষয় চিন্তা করেই পরবর্তীতে
জ্বালানি ব্যবহারকে কিভাবে সাস্টেনেবল করা যায় সেই ধরনের চিন্তা ভাবনা আসে। তো যদি প্রেজেন্টেশনে যাই, তো এনার্জি সেক্টরে গ্লোবালি যেটা ওয়ার্ল্ড এনার্জি কমিশন যেটা করেছে সেটা হচ্ছে যে এনার্জি সিস্টেমের 3টা মেজর প্রবলেমকে তারা আইডেন্টিফাই করেছে এবং যেটাকে তারা বলার চেষ্টা করছে যে এনার্জি ট্রাইলিমা। এই ট্রায়াঙ্গেল যেটা দেখা যাচ্ছে সেটা ডান সাইডে। তো এখানে 3টা ফ্যাক্টর জড়িত, একটি হচ্ছে এনার্জি ইকুইটি, আরেকটি হচ্ছে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এবং সেই সাথে এনার্জি সিকিউরিটি। আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে প্রতিটা ফ্যাক্টরি ইটসেলফ একটা করে ডাইলিমা, 3টা ডাইলিমা নিয়ে হয়েছে এই ট্রাইলিমা। ফর এক্সাম্পল, আমি যদি চিন্তা করি এনার্জি ইকুইটির কথা যদি চিন্তা করা হয় তাহলে হচ্ছে যে আমাকে বাড়াতে হবে এনার্জি এক্সেস। ফর এক্সাম্পল, বাংলাদেশের কথা যদি চিন্তা করা হয়, এভরিওয়ান শুড হ্যাভ এনার্জি এক্সেস, ইলেকট্রিসিটি এক্সেস। তো আমি যদি এক্সেস বাড়াতে যাই তাহলে হয়তো বা আমাকে ফসিলের উপরে ডিপেন্ড করতে হতে পারে, মাত্রাতিরিক্ত ভাবে ফসিল ফুয়েলের উপরে, ডিজেল, ফার্নেস ওয়েল এবং কোল। সো তাহলে যেটা হচ্ছে আমার এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এফেক্টেড হচ্ছে। দ্যাট মিনস এনার্জি ইকুইটি ইমপ্রুভ করতে গেলে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এফেক্টেড হয়। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি এনার্জি ইকুইটি বাড়াতে যাই, আমাকে হয়তো বা দেশের যদি সাফিসিয়েন্ট রিসোর্স না থাকে সেই ক্ষেত্রে আমাকে হয়তো বা ইম্পোর্ট করতে হবে, সেক্ষেত্রে আবার আমার এনার্জি সিকিউরিটি নেগেটিভলি এফেক্টেড হচ্ছে। সো এই ত্রিমাত্রিক এই সমস্যা যেটা, এটার কারণেও এবং আমাদেরকে সাস্টেনেবল এনার্জির ব্যাপারে চিন্তা করতে হচ্ছে। তো সাস্টেনেবল এনার্জিকে যদি ডিফাইন করা হয় ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটা ব্রুকল্যান্ড কমিশন ডিফাইন করার চেষ্টা করেছে 1987-এ, যে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট যেটা কারেন্ট নিডকেও ফুলফিল করবে, অন দ্য আদার হ্যান্ড আমাদের ফিউচার যে জেনারেশন রয়েছে তারাও কোনোভাবে সাফার করবে না। সো এটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের এক ধরনের ডেফিনেশন, যে আলোকে সাস্টেনেবল এনার্জিকেও ডিফাইন করা যায় যে সেই ধরনের এনার্জি প্রভিশন যেটা আমাদের প্রেজেন্ট নিডও ফুলফিল করবে উইদাউট কম্প্রোমাইজিং দ্য ফিউচার জেনারেশনস ওয়েলবিং। সো 2 factors are involved: current need, current demand fulfill করা, at the other hand it should not be at the expense of future well-being of the future generation. But এটা ডেফিনেশনটা অনেকটা শ্যালো। এই ডেফিনেশনের চেয়ে একটা ব্রডার ডেফিনেশন যেটা, সেটা হচ্ছে যে 3 ডাইমেনশনাল চিন্তা করা, সেটা হচ্ছে যে ইকোনমিক, সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল। সো ইকোনমিক্যালি সিস্টেমটা ভায়াবল হতে হবে, এনার্জি সিস্টেমটা এনভায়রনমেন্টালি বিয়ারেবল হতে হবে। দ্যাট মিনস আমাদের পৃথিবীর একটা বিয়ারিং ক্যাপাসিটি রয়েছে, যে আমরা আর্থের যে ক্যাপাসিটি, ক্যারিং ক্যাপাসিটি বলা হয় যেটা। সো উই হ্যাভ টু মানে আমাদের টোটাল সিস্টেমটা যাতে বিয়ারেবল হয়। অন দ্য আদার হ্যান্ড এটা সোশ্যালি ইকুইটেবল হতে হবে, এভরিওয়ান শুড হ্যাভ অ্যাক্সেস এট এ রিজনেবল এনার্জি প্রাইস। সো যখন 3টা জিনিস এট এ টাইম থাকবে তখন এটাকে বলা যায় সাস্টেনেবল এনার্জি। তো রাফলি যদি চিন্তা করা হয় তাহলে এখানে 2টা কম্পোনেন্ট রয়েছে, একটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি আর একটা হচ্ছে এনার্জি এফিশিয়েন্সি। রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের ফসিলের ক্ষেত্রে যে ঝামেলা, সেটা হচ্ছে যে এটা রিপ্লেনিশমেন্ট হতে অনেক সময় লেগে যায়। সেটা 1970s এর যে ওয়েল ক্রাইসিস সেটা আমাদেরকে অনেকটাই শিখিয়েছে যে কতটা চ্যালেঞ্জিং হতে পারে এনার্জির প্রবলেম। তো সেই কারণে হচ্ছে যে ফসিল যেগুলো, ডিজেল, ফার্নেস ওয়েল, কোল, সো এটার রিজেনারেশন যেটা, সেটা অনেক বছর লেগে যায়। অন দ্য আদার হ্যান্ড রিনিউয়েবল এনার্জি, ফর এক্সাম্পল সোলার, হাইড্রো, দোজ আর রেডিলি অ্যাভেলেবল। এবং আমরা এটা হয়তো বা ভ্যারি করে টাইম অনুযায়ী বা দিনের একটা সময় অনুযায়ী বা সিজনাল ভ্যারিয়েশন আছে, বাট স্টিল এটা কন্টিনিউয়াসলি রিপ্লেনিশড হয়। আর এনার্জি এফিশিয়েন্সি সেটা হচ্ছে যে আমার যে কারেন্ট ডিমান্ড রয়েছে এনার্জির, কোন একটা প্রোডাকশন বা কোন একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করার জন্য, সেম প্রোডাক্ট উইথ সেম কোয়ালিটি প্রডিউস করার জন্য যদি আমি এনার্জি কনজাম্পশন কমাই, অর্থাৎ পার ইউনিট প্রোডাকশনে যদি আমার এনার্জি কনজাম্পশন কমাই, স্পেসিফিক এনার্জি কনজাম্পশন যদি কমাই বা এনার্জি ইন্টেন্সিটি যদি কমাই, সেটা হচ্ছে এনার্জি এফিশিয়েন্সি। এই দুটো জিনিস হচ্ছে ব্রডার হেডে সাস্টেনেবল এনার্জির দুটো মেজর পিলার। এখন আমরা যদি চিন্তা করি যে আমাদের রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে, সো আমাদের গ্লোবাল পার্সপেক্টিভে যদি দেখি তাহলে এটা অনেকগুলো সোর্সই রয়েছে: সোলার, হাইড্রো পাওয়ার, উইন্ড, ওয়েভ টাইডাল অনেকটা এখন এক্সপেরিমেন্টালি বলা চলে, জিওথার্মাল স্টিল অনেক জায়গায় এটা এক্সপ্লোর করা হয়েছে, বায়োমাস, বায়োফুয়েল, বায়োগ্যাস। দিজ আর দ্য মেজর অপশনস হচ্ছে যে রিনিউয়েবল এনার্জি সোর্সেস। ইন্টারন্যাশনালি যদি চিন্তা করা হয়, এবং ইন্টারন্যাশনালি এই সোর্সগুলোকে এক্সপ্লয়েট করা হচ্ছে অনেক বছর যাবত, যে কারণে বর্তমানে গ্লোবাল ইলেকট্রিসিটি সিস্টেমের প্রায় 30%, যদিও 30% হয়নি, ক্লোজ টু 30% ইলেকট্রিসিটি এই রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে প্রডিউস করা হয়।
আর আমরা যদি লোকালি চিন্তা করি, অর্থাৎ বাংলাদেশের কথা যদি চিন্তা করি, তাহলে দেখা যায় যে মেইনলি সোলার। কারণ হচ্ছে আমাদের হাইড্রো যেটা হয়েছিল সেটা অনেক বছর আগে 1960 থেকে 1988 এই পিরিয়ডের ভিতরে 230 মেগাওয়াট হয়েছে। এরপরে টুকটাক ছোটখাটো আমাদের স্মল স্কেল হাইড্রো অপরচুনিটি থাকলো, সেটা সেইভাবে এক্সপ্লোর করা হয় নাই। অন দ্য আদার হ্যান্ড ওয়েভ, টাইডাল এগুলো এখন চিন্তার মতো সুযোগ নাই। উইন্ডেরও পটেনশিয়াল আছে, বাট সেটা উইন্ড রিসোর্স ম্যাপিংও হয়েছে ইউএসএইড এর ফান্ডিং এ, বাট সেখানে যেটা হচ্ছে ডিটেইল ফিজিবিলিটির এখনো প্রয়োজন রয়েছে। সো আমরা যদি সোর্স হিসেবে চিন্তা করি, মেজর এবং মেজর সোর্স রিনিউয়েবল এনার্জি ফর ইলেকট্রিসিটি জেনারেশন হচ্ছে কি আমাদের সোলার এনার্জি। আর অন্যদিকে বায়োমাস, যেটা আমরা রেডিলি অ্যাভেলেবল পাই গ্রামে গঞ্জে, কিন্তু সেটার আবার আলাদা ব্যবহার রয়েছে। গ্রামের লোকজন সেটাকে বিভিন্ন কাজে ব্যবহার করে, যে কারণে আমরা এটাকে এভাবে ইউজ করতেও পারি না ইলেকট্রিসিটি জেনারেশন। আবার কিছু টেকনিক্যাল লুপ হোলও রয়েছে, আমরা যেটা দেখেছি উইটকলের প্রজেক্টে। সো দিস আর দ্য মেজর সোর্স। এখন যখন আমরা রিনিউয়েবল এনার্জিকে সাস্টেনেবল এনার্জি বলি, তখন আরেকটা প্রশ্ন এসে যায় যে সবসময় কি এটা সাস্টেনেবল কিনা। সেটা যদি চিন্তা করা হয় তাহলে দেখা যাবে যে না, এটা সবসময় সাস্টেনেবল না। কারণ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার অনেক দেশেই এটা হয়েছে, এটা সোশ্যাল অনেক আনরেস্ট ক্রিয়েট করেছে। কারণ এটার কারণে দেখা গিয়েছে যে অনেক জায়গায় সোশ্যাল ডিসপিউট ক্রিয়েট হয়েছে, অনেক এলাকা ডুবে গেছে বা এই ধরনের প্রবলেম হয়েছে। তো রিসেটেলমেন্টের ইস্যু চলে আসছে, পাবলিক ডিসপ্লেসমেন্টের ইস্যু আসছে। তো এই কারণে এটাকে কমপ্লিটলি সবসময় সাস্টেনেবল বলা যাবে না। যদি এটা সব ধরনের প্যারামিটার, সোশ্যাল, এনভায়রনমেন্টাল এবং সব ধরনের প্যারামিটার কনসিডার করে করা হয়, দেন ইট ইজ সাস্টেনেবল। গ্লোবালি যদি এখন চিন্তা করা হয়, যেটা একটু আগে বললাম, তো আমাদের রিনিউয়েবল এনার্জি যেটা ইন্টারন্যাশনাল, এটা 30% অ্যাপ্রক্সিমেটলি, এখন 30% হয়নি, 28-27% এটার কন্ট্রিবিউশন রয়েছে। বাট 2019 যদি কনসিডার করা হয় 2018 থেকে, তাহলে এটার গ্রোথ ছিল 8%, রাফলি 170 গিগাওয়াট এডিশন হয়েছে গ্লোবালি রিনিউয়েবল এনার্জি এই পিরিয়ডে, 2018 থেকে 19 পিরিয়ডে। আর আমরা যদি বাংলাদেশের যদি সিচুয়েশনটা দেখি, তাহলে এনার্জি ট্রাইলিমার জিনিসটা বুঝতেও কিছুটা সুবিধা হবে। সেটা হচ্ছে বাম সাইডের যে অংশটা, সেটা হচ্ছে টোটাল এনার্জি মিক্স ফর গ্রিড ইলেকট্রিসিটি, বাম সাইডের যে পাই চার্টটা। তো সেখানে দেখা যাচ্ছে 54% হচ্ছে প্রায় 11,025 মেগাওয়াট, যেটা ইনস্টল ক্যাপাসিটির রাফলি 50% এর বেশি, 54% ইনস্টল ক্যাপাসিটি, সেটা হচ্ছে ন্যাচারাল গ্যাস থেকে আসছে। 25% আমরা পাচ্ছি হচ্ছে জেনারেট করছি বা ইনস্টল ক্যাপাসিটি বেসড অন ফার্নেস ওয়েল, সেটা হচ্ছে 5,223 মেগাওয়াট। তারপর 1370, 7% হচ্ছে গিয়ে আমাদের ডিজেল বেসড। তো এখন আমরা যদি এটাকে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এই ফার্নেস এবং ডিজেল এটা পুরোপুরি ইম্পোর্ট বেসড। সেক্ষেত্রে আমাদের এনার্জি সিকিউরিটি অনেকটাই এফেক্টেড। অন দ্য আদার হ্যান্ড কোল, যেটা এগুলো ইনভায়রনমেন্টের জন্য নেগেটিভলি এফেক্ট করতেছে কম্পেয়ার টু আমাদের 10 বছর আগের যে গ্রিড মিক্স ছিল, সেটা কমপ্লিটলি ন্যাচারাল গ্যাস বেসড ছিল, অনেকটাই ক্লিন ছিল। কিন্তু ফার্নেস এবং ডিজেলে ডাইভার্সিফাই করার কারণে কিছুটা আমাদের ইনভায়রনমেন্টাল নেগেটিভ এক্সটার্নালিটি বেড়েছে। সেই সাথে কোল রিসেন্টলি 630 মেগাওয়াটও অ্যাড হয়েছে। সেটা অ্যাড করার কারণে যেটা হয়েছে 1154। সো এটাও যদি দেখা হয়, তাহলে দেখা যাচ্ছে যে ইনভায়রনমেন্টাল ইস্যুটা এখানে নেগেটিভলি আসতেছে। আর অন্যদিকে আমাদের ইম্পোর্ট হচ্ছে 1160 মেগাওয়াট, যেটা আমরা ইম্পোর্ট করতেছি ইলেকট্রিসিটি হিসেবে। সো অল টুগেদার আমাদের ইম্পোর্টের পরিমাণ অলমোস্ট এখানেই দেখা যাচ্ছে 38%, প্লাস হচ্ছে ন্যাচারাল গ্যাসের ভিতরে আমাদের এলপিজির কিছু কন্ট্রিবিউশন রয়েছে। অল টুগেদার আমাদের ন্যাশনাল ইলেকট্রিসিটি গ্রিড যেটা, এটা অনেকাংশে ইম্পোর্ট বেসড এবং কোলের কন্ট্রিবিউশন ক্রমান্বয়ে বাড়ছে। তো যে কারণে ইনভায়রনমেন্টালি এবং সোশ্যালি যদি বলা হয়, এবং ইম্পোর্টের এনার্জি সিকিউরিটির অ্যাসপেক্ট যদি চিন্তা করা হয়, এনার্জি ট্রাইলিমার 3টা অ্যাসপেক্টের ভিতর 2টা অ্যাসপেক্টে পারফরমেন্স অনেক খারাপ। যে কারণে গত ওয়ার্ল্ড এনার্জি ট্রাইলিমা ইন্ডেক্স যেটা করা হয়েছে, সেখানে 128টা দেশের ভিতরে বাংলাদেশের পজিশন হচ্ছে 114, মানে নেগেটিভ দিক থেকে। সো এবং এটা তার আগের বছরের তুলনায় 7টি মানে সূচকে 7 ধাপ পিছনের দিকে গিয়েছে এটা। আর এখানে ছোট করে যদি দেখি আমরা এই বড় পাইতেই, সেটা হচ্ছে 627 মেগাওয়াট, সেটা হচ্ছে আদার বলা হয়েছে। এটাই হচ্ছে আমাদের রিনিউয়েবল এনার্জি কন্ট্রিবিউশন টোটাল সিস্টেমের ভিতরে। তো সেখানে আমাদের হচ্ছে সোলার 393 এবং হাইড্রো 230, যেটা আমরা অনেক আগেই করেছি যখন আমাদের রিনিউয়েবল এনার্জির প্রায়োরিটি ছিল না। বাট আমাদের রিনিউয়েবল এনার্জির টার্গেট যদি আমরা ডান পাশে দেখি বক্সটাতে, সেটা হচ্ছে যে বাই 2020 10% অফ টোটাল grid electricity should be generated from renewable energy, but it's highly unlikely যে বছর হচ্ছে, এবং করোনার ইস্যু এবং বিভিন্ন ইস্যু কোনোভাবে এটা সম্ভব না। বাট স্টিল
আসার কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রুফটপ প্রজেক্ট যেটা সেটা হচ্ছে আন্ডার নেট মিটারিং গাইডলাইন, নতুন গাইডলাইন করার কারণে হাউস হোল্ড এবং ইন্ডাস্ট্রি তাদের ছাদে রুফটপ করতে পারবে এবং গভর্নমেন্ট ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে পারবে। সো সে যে কনজাম্পশনটা করবে তার অ্যাডিশনাল যেটা থাকবে সেটা গভর্নমেন্টকে সেল করতে পারবে। সো এটার কারণে হয়তো সামনে আমাদের রিনিউয়েবল এনার্জি কন্ট্রিবিউশন বাড়বে। এখন যদি এমপ্লয়মেন্টের কথায় আসি গ্লোবালি, তাহলে যেটা হচ্ছে যে 2018-তে 11 মিলিয়ন পিপল গ্লোবালি তারা রিনিউয়েবল এনার্জিতে কাজ করেছে 2018, এবং এটা ক্রমান্বয়ে বাড়ছে। এবং 2017-র তুলনায় প্রায় 7 থেকে 8% গ্রোথ হয়েছে এই নাম্বারটাতে। বাট চায়না যেহেতু ম্যাসিভ ডেভেলপমেন্ট চলছে ইন টার্মস অফ এভরিথিং, ইকোনমিক গ্রোথ, টেকনোলজি, অল সব জায়গায় বুমিং, সো নট সারপ্রাইজিং যে তাদের 39% কন্ট্রিবিউশন এই রিনিউয়েবল এনার্জি জবের ভিতরে। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে 3.6 মিলিয়ন জব হচ্ছে গিয়ে সোলার পিভি বেসড, যেখানে আমাদেরও কন্ট্রিবিউশন আছে, বাংলাদেশের লোকজন অনেকেই কাজ করছে। তো উপরে একদম বাম সাইডের যে গ্রাফটা সেটার উপরে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি জব জেনারেট করছে হচ্ছে সোলার, 3605, নিচে এটা যেহেতু 1000-এ, সো এটা হয়ে যাচ্ছে 3.6 মিলিয়ন, মোর দেন 30% রিনিউয়েবল এনার্জির জব যেটা সেটা আসছে সোলারে। তো সেক্ষেত্রে আমাদেরও ফিউচারে রাইট নাও অলরেডি আমাদের দেশের লোকজন সোলারে ইনভলভ, এবং ফিউচারেও আরো অপরচুনিটি রয়েছে যদি আমরা চিন্তা করি। আর এই গ্রাফটাতে আমরা যদি দেখি টোটাল কন্ট্রিবিউশন যেটা সোলার পিভি রাইট নাও না, এটা হচ্ছে 2018-র স্ট্যাটিস্টিক্স, সেখানে হচ্ছে যে 60% অফ সোলার পিভি মানে রিনিউয়েবলের 36% হচ্ছে চায়নার কন্ট্রিবিউশন, জব কন্ট্রিবিউশন চায়নাতে, আর সোলার পিভির 61% হচ্ছে গিয়ে চায়নায়। আর আমাদেরটা এখানে আরেকটু আগায়, যদি 4 নাম্বার পজিশনে আছে বাংলাদেশ, তো এখানে রাফলি 0.13 বা 14 মিলিয়ন আমরা, তো 3 to 4% কন্ট্রিবিউশন আমাদের এখানে আছে সোলারে জব অপরচুনিটির ক্ষেত্রে, মানে জব কারেন্টলি আমাদের লোকরা এমপ্লয়েড এখানে মেইনলি সোলার হোম সিস্টেমস, এবং ওইদিকে রহিমা ফ্রোজ এবং রিলেটেড কোম্পানি যারা সাপ্লাই করছে এই ধরনের সার্ভিস প্রোভাইডার, এখানে এরা জব করছে। এবং জব যেটা সেটা হচ্ছে ইন ফিউচারে রিসেন্ট স্ট্যাটিস্টিক্স যেটা রিসেন্টলি এই করোনা প্যান্ডেমিকের ভিতরেও আইরিনা ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি যে স্টাডিটা করেছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে টোটাল পাওয়ার সেক্টরে 2015-তে ছিল 21 মিলিয়ন এমপ্লয়েড, সরি সেখান থেকে 2050-তে 35 মিলিয়ন জব ক্রিয়েশন হবে পাওয়ার সেক্টর, যেটা পাওয়ার জেনারেশন রিলেটেড, রিনিউয়েবল এনার্জি বেসড এবং অল ট্রাডিশনাল এবং রিনিউয়েবল এভরিথিং ইনক্লুসিভ। তো সেই ক্ষেত্রে 35 মিলিয়ন জব ক্রিয়েশনের প্রবাবিলিটি রয়েছে। তো তার ভিতরে 80% অফ দ্য জব উড বি ক্যাটার্ড বাই রিনিউয়েবল এনার্জি টেকনোলজি। সো দ্যাট ইজ কোয়াইট ইন্টারেস্টিং যে এখানে রিনিউয়েবল এনার্জির যথেষ্ট অপরচুনিটি রয়েছে যদি বাংলাদেশ এখানে সোলার রুফটপ এবং আদার প্রজেক্ট গুলো করতে পারে, সো তাদের অপরচুনিটি থাকবে। আর আমরা যদি এনার্জি এফিসিয়েন্সির দিকে আসি, আমি পরবর্তীতে আরো জব আমাদের স্পেসিফিক্যালি কি কি জব অপরচুনিটি আছে সেটা নিয়ে কথা বলবো, তার আগে আমি এনার্জি এফিসিয়েন্সিটাতে যাচ্ছি। তো এটাকে একসময় হিডেন ফুয়েল হিসেবে কনসিডার করা হতো, যেহেতু এটা দেখা যায় না, কারণ আমি টেকনোলজি চেঞ্জ করে বা বিহেভিয়ারাল চেঞ্জ করে আমি এনার্জি কনজাম্পশন কমাচ্ছি, তো বাহির থেকে এটা সরাসরি দেখা যায় না। যখন মিজার করা হয়, মিটারে রেকর্ড হয় কিংবা মিজার করা হলে রেকর্ড হয়, যে কারণে সামনে থেকে দেখা যেত না, এটাকে অনেকটা হিডেন ফুয়েল বলা হতো। তো এটাকে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এখন এটাকে ফার্স্ট ফুয়েল বলছে। এর অনেকগুলো কারণই রয়েছে। নাম্বার 1 হচ্ছে আমি যখন ডিমান্ড কমাচ্ছি এনার্জি এফিসিয়েন্সির থ্রুতে, তখন আমার হচ্ছে অ্যাডিশনাল পাওয়ার প্ল্যান্ট আমার করতে হচ্ছে না। সো অ্যাডিশনাল পাওয়ার প্ল্যান্ট আমার যখন করতে হচ্ছে না, তখন ওটা রিলেটেড আমার ইনভেস্টমেন্ট, অপারেশন এন্ড মেইনটেনেন্স কস্ট, রিলেটেড এক্সটার্নালিটিস দ্যাট ইজ কার্বন ইমিশন এবং আদার প্রবলেমস, এবং সাথে আমার এনার্জি সিকিউরিটি ইস্যু, আমার ফুয়েলও ইম্পোর্ট করতে হচ্ছে না। ইট হ্যাজ এ সিগনিফিকেন্ট নক অন ইফেক্ট অন দ্য ইউটিলিটিস। সো অ্যাজ এ হোল যদি কনসিডার করা হয়, এই কারণে এটাকে আইএ ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এটাকে ফার্স্ট ফুয়েল হিসেবে কনসিডার করছে। এবং এনার্জি এফিসিয়েন্সি গ্লোবালি টার্গেট যেটা সেটা হচ্ছে এসডিজি 7, যদি আমরা বলি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 7, সেটা হচ্ছে যে 2015 যেটা 2015-তে এসডিজি গুলো ডিজাইন করা হয়েছে। তো 2015-র যে লেভেলটা ছিল সেই লেভেল থেকে
2030-এর লেভেলে গিয়ে এনার্জি এফিসিয়েন্সিকে ডাবল করা গ্লোবালি, এটা হচ্ছে একটা এসডিজি টার্গেট। এবং এর আন্ডারে প্রতিটা দেশেরই নিজস্ব কিছু টার্গেট রয়েছে, বাংলাদেশেরও রয়েছে। আর আমরা যদি গ্লোবালি এই রেটটা দেখি, 2018-তে কম্পেয়ার টু 2017, 1.2% ইমপ্রুভমেন্ট হয়েছে এনার্জি কনজাম্পশন গ্লোবালি। যদি আমরা চিন্তা করি, এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট হয়েছে 1.2%। যদিও আগের বছরগুলোতে বেশি ছিল, এই বছর কিছুটা কম, 2019-এর ডাটা এখনো আসেনি। বাংলাদেশের কনটেক্সট যদি চিন্তা করি, সো আমাদের এনার্জি এফিসিয়েন্সি এন্ড কনজারভেশন মাস্টার প্ল্যান রয়েছে, ওয়েল চকড আউট প্ল্যান গভর্নমেন্ট করেছে, এবং সাস্টেনেবল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, যেটা মেইনলি রেসপন্সিবল ফর সাস্টেনেবল এনার্জি প্রমোশন ইন বাংলাদেশ, তারা করেছে সেটা 2015-তে। তো সেটা অনুযায়ী হচ্ছে যে আমাদের 2020-এর ভিতরে প্রাইমারি এনার্জি কনজাম্পশন কমানো পার জিডিপি, সেটা হচ্ছে 15% 2021-এ, আর 2030-এ হচ্ছে গিয়ে 20% কমানো। এবং এটা মোস্টলি ডিমান্ড সাইডে, মানে হচ্ছে ডিমান্ড সাইড ইন্টারভেনশন। যদি ইন্ডাস্ট্রিতে এনার্জি এফিসিয়েন্সি মেজার নেওয়া হয় তাহলে কি হবে? ফর এক্সাম্পল হাউসহোল্ডে যদি এফিসিয়েন্ট অ্যাপ্লায়েন্স ইউজ করা হয় তাহলে কি হবে? সো এই সব মেজার নেওয়ার মাধ্যমে সেটা 15% বাই 2021 এবং 20% হচ্ছে 2030-র ভিতরে। তো এখানে আরেকটা ফ্যাক্টর যেটা, সেটা হলো যে গভর্নমেন্টের পলিসি অনুযায়ী গভর্নমেন্টের টার্গেট হচ্ছে যে পলিসি ওরিয়েন্টেড, গভর্নমেন্ট যে বিভিন্ন পলিসি ডিজাইন করেছে এনার্জি এফিসিয়েন্সি অ্যাকশন প্ল্যান এবং আদার পলিসি, সেই অনুযায়ী 2020 পর্যন্ত গভর্নমেন্টের অ্যাজাম্পশন ছিল যে এটা পলিসি ওরিয়েন্টেড হবে। গভর্নমেন্টের এই 15% অ্যাচিভমেন্টটা হবে গভর্নমেন্টের পলিসি ডিরেক্টিভ অনুযায়ী, সাপোর্টেড বাই গভর্নমেন্ট পলিসি অ্যাজ এ থ্রাস্ট অফ গভর্নমেন্ট পলিসি। বাট প্রবাবলি ডিউ টু করোনা ইস্যু, সো গভর্নমেন্টের পলিসি হয়তো বা আরো এক্সটেন্ড করতে হতে পারে, আদার এক্সট্রা মেজারও হয়তো নিতে হতে পারে। এবং 2019 থেকে 30 পর্যন্ত এটা ছিল সেলফ রিলায়েন্স বা মার্কেট ওরিয়েন্টেড, মার্কেট ড্রিভেন অ্যাপ্রোচ, কিন্তু এটা আসলে বলা মুশকিল এই মুহূর্তে এটা হবে কিনা। সো গভর্নমেন্টের আরো কিছু টার্গেট রয়েছে ইন্ডাস্ট্রি, বিল্ডিং এবং রেসিডেন্সিয়াল সেক্টরে। ফর এক্সাম্পল, সেটা হচ্ছে যে বাই 2025 গ্লোবালি যেই বেস্ট এনার্জি এফিসিয়েন্ট টেকনোলজি গুলা রয়েছে, বাংলাদেশও সেই লেভেলটা অ্যাচিভ করা। ভেরি হাই অ্যাম্বিশন একদিকে বলা চলে, হয়তো কাজ করতে পারলে হবে, বাট এখনকার যে ইস্যু এই প্যান্ডেমিক, এটার কারণে হয়তো এটা অনেক ডিলে হতে পারে, বা কিছু ফাইন টিউনিং এর ব্যাপারও জড়িত থাকবে সামনের দিনগুলোতে। আমরা যদি অপরচুনিটি চিন্তা করি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, আদার সেক্টরেও রয়েছে হাউস হোল্ড, কমার্শিয়াল, বিল্ডিং, বাট যদি অনলি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর চিন্তা করি, বাম সাইডের যে পাই সেটা হচ্ছে যে 30% টেক্সটাইল এবং গার্মেন্ট সেক্টর এনার্জি কনজিউম করে বাংলাদেশে টোটাল এনার্জি, এবং কেমিক্যাল এবং ফার্টিলাইজার 13%, হ্যাঁ, স্টিল রিরোলিং এখানে 5.7%। সো মেজর ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোর কথা এখানে বলা হয়েছে। তো এটাতে যদি এনার্জি এফিসিয়েন্সি মেজার অ্যাপ্লাই করা হয়, ইনফ্যাক্ট এখানে 31% এনার্জি সেভিং এর পটেনশিয়াল আছে অল টুগেদার। বাট ইকোনমিক্যালি ভায়াবল যদি চিন্তা করা হয় তাহলে এটা হচ্ছে 21%। ডান সাইডের পাই চার্টের এখানে সাদা অংশ যেটা 21%, সেটা হচ্ছে ইকোনমিক্যালি ফিজিবল, এবং সেটা যদি অ্যাপ্লাই করা হয় টেক্সটাইল গার্মেন্টস সেখানে 30%-এর জায়গায় এটা 17.6%-এ চলে আসবে, এবং আদার ফিগার এভাবেই কমে যাবে। সো এটা বিজনেস অ্যাজ ইউজুয়াল কেসের তুলনায়। সো টেকনোলজিক্যালি যদি চিন্তা করা হয়, অনেক টেকনোলজি রয়েছে, বাট কিছু সাম অফ দ্য টেকনোলজিস এখানে এনার্জি এফিসিয়েন্সির ক্ষেত্রে, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ ফর এক্সাম্পল, আমার অপারেশন যখন প্রয়োজন নেই এটাকে ডিটাচ করে দেওয়া সিস্টেম থেকে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভের মাধ্যমে, সো এনার্জি কনজাম্পশন কমান। অন্যদিকে হচ্ছে এফিশিয়েন্ট মোটর, কারেন্টলি মার্কেটে এফিশিয়েন্ট মোটর অ্যাভেলেবল ইন্টারন্যাশনালি। আমরা আগে যে মোটরগুলো ইউজ করতাম এটা হচ্ছে 4-5%, ইভেন মোর দেন দ্যাট এফিশিয়েন্ট। হয়তো আগে 80% এফিশিয়েন্ট মোটর ইউজ করতাম, এখন মার্কেট 95-96% এফিশিয়েন্ট মোটর অ্যাভেলেবল। তারপর এফিশিয়েন্ট বয়লার, এফিশিয়েন্ট লাইট, এটা সবাই ভেরি কমন। এলইডি কম্পেয়ার টু T5 বা T8 টিউব যেটা, সেটা হচ্ছে 50%, T5 এর চেয়ে 30%, বা T8 এর চেয়ে 50% এফিশিয়েন্ট। সো ভার্টিক্যাল রোলার মিলের কথা যদি বলা হয়, এটা সিমেন্টের ক্ষেত্রে, সো এটা এফিসিয়েন্সি ইমপ্রুভ করে। সিরামিক ইন্ডাস্ট্রি বা ব্রিক ইন্ডাস্ট্রি ফর এক্সাম্পল, এখানে এফিশিয়েন্ট ক্লিনটাকেই যদি এফিশিয়েন্ট করা হয়, যেখানে পোড়ানো হয় ইনফ্যাক্ট। আর এর বাইরে আরো অনেক টেকনোলজি থাকলেও, ফর এক্সাম্পল ইন্টারনেট অফ থিংস যেটা, সেটা হচ্ছে ফ্যাক্টরি সিস্টেমকে যদি রিমোট ম্যানেজমেন্ট করা হয়, সেখানে ইন্টারনেট অফ থিংস এর হিউজ অপরচুনিটি রয়েছে। ভার্চুয়াল বা আমি যদি বাইরে থেকে এটাকে অপারেট করি, বিভিন্ন অংশ যখন প্রয়োজন নেই তখন আমার এনার্জি কনজাম্পশন যাতে না থাকে,
সো এই ফ্যাক্টরগুলো আছে এই টেকনোলজির বাইরে আরো অনেক টেকনোলজি আছে যেটা এনার্জি এফিসিয়েন্সি এন্ড কনজারভেশন মাস্টার প্ল্যানে অ্যাভেলেবল, এর বাইরে বিভিন্ন এনার্জি অডিট রিপোর্টও অ্যাভেলেবল আছে। সো এখন এনার্জি এফিসিয়েন্সির ক্ষেত্রে অনেকটা ইম্পর্টেন্ট হচ্ছে সার্ভিস প্রোভাইডার, যারা ইন্টারন্যাশনালি অনেক সার্ভিস প্রোভাইডার রয়েছে যারা ইন্ডাস্ট্রিগুলোতে গিয়ে এনার্জি অডিট করে তারা ইন্ডাস্ট্রির এনার্জি এফিসিয়েন্সি অপরচুনিটিকে আইডেন্টিফাই করে এবং সেই সাথে টেকনোলজিক্যাল সলিউশনও দিয়ে থাকে। বাংলাদেশে এখনো ওই ধরনের কোম্পানি হয়নি, এনার্জি সার্ভিস কোম্পানি যেটা বলে, বাট আমাদের এমনি সার্ভিস প্রোভাইডার রয়েছে লাইক রহিম আফরোজ, এনার্জি প্যাক এবং আরো রয়েছে। বাট আমি আরেকটা রেগুলেশন নিয়ে কাজ করব সামনে, আমরা কনসেপ্ট পর্যায়ে আছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য একটা এনার্জি সার্ভিস কোম্পানি, গভর্নমেন্ট ব্যাকড এনার্জি সার্ভিস কোম্পানি করা যায় কিনা ইন ফিউচারে। সো এটা করলে হয়তো এই বটলনেক অনেকটা কমে যাবে। সো গ্লোবালি যদি মার্কেটটা দেখে এই ধরনের এনার্জি সার্ভিস কোম্পানি মার্কেট যারা ইন্ডাস্ট্রিতে গিয়ে বা হাউস হোল্ডে গিয়ে এই সার্ভিসটা প্রোভাইড করে, তাহলে দেখা যায় যে 2015 থেকে 2018 পিরিয়ডে ক্লোজ টু $25 বিলিয়ন ছিল এই মার্কেটটা 2015-এ, সেটা বেড়ে 30% বেড়েছে 2018-এ এসে, এটা এখন রাফলি $32 বিলিয়ন বলা চলে। সো এখানে হিউজ মার্কেটে গ্রোথ হয়েছে এই পিরিয়ডটাতে। এবং বাংলাদেশের যদি চিন্তা করা হয়, সো ইন ফিউচারে এই ধরনের এই লেভেলের পসিবল না অ্যাজ এ হোল, বিকজ অফ ইকোনমিক সাইজ অফ দ্য ইকোনমি ভেরি স্মল কম্পেয়ার টু China, United States and European Union, but still we have the opportunities. শুধু যদি চায়নার কথা চিন্তা করা হয়, মোর দেন 600,000 পিপল 2016-তে এমপ্লয়েড ছিল এই এনার্জি সার্ভিস কোম্পানিতে। এর বাইরেও এনার্জি এফিসিয়েন্সির আরো অনেক অপরচুনিটি আছে, শুধুমাত্র এই এনার্জি সার্ভিস কোম্পানি যারা এই সার্ভিসটা দিচ্ছে সেখানে চায়নাতে এমপ্লয়েড ছিল 652,000, ইউএসএ তে ক্লোজ টু 400,000, ইউরোপিয়ান ইউনিয়নে ছিল ক্লোজ 100,000, এবং আমাদের পাশের দেশ ইন্ডিয়া যদি কনসিডার করা হয়, ইনফ্যাক্ট সেখানেও প্রচুর লোক এমপ্লয়েড আছে এই এসকো কোম্পানিতে। ওভারঅল এই অ্যাসপেক্টের পর এখন যেটা হচ্ছে যে আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশের যারা আছে ফিউচারে কাজ করবে, ইয়াং যারা বা যারা হয়তো জব ট্র্যাক চেঞ্জ করতে চায়, এই ধরনের যারা আছে, তো তাদের জন্য এই সাস্টেনেবল এনার্জিতে আসলে কোথায় কোথায় তারা জব করতে পারে আমরা যদি অর্গানাইজেশন লেভেল চিন্তা করি। একটা রয়েছে ডেভেলপমেন্ট এজেন্সিস লাইক আস, যেমন আমি যেটাতে যেমন জিআইজেড আছে, এই ধরনের অর্গানাইজেশন, ফর এক্সাম্পল ইউএসএইড, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা, ডিএফআইডি ইউকে বেসড যেটা, ড্যানিডা ড্যানিশ গভর্নমেন্টের। সো এই ধরনের যেসব অর্গানাইজেশন রয়েছে এখানে অ্যাজ অ্যান অ্যাডভাইজার, পলিসি, টেকনিক্যাল, এই ধরনের অ্যাডভাইজার হিসেবে কাজের সুযোগ রয়েছে। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে অবশ্যই, কারণ হচ্ছে যে গার্মেন্টস এবং টেক্সটাইল বা স্টিল, সিরামিক্স, আদার ইন্ডাস্ট্রি যেটা, সেখানে হচ্ছে যে এনার্জি এফিসিয়েন্সির জন্য কাজের সুযোগ রয়েছে। সেই সাথে রয়েছে রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের জন্য। অনেক ইন্ডাস্ট্রি এখন কনসিডার করছে যে তাদের রুফটপে তারা রিনিউয়েবল এনার্জিকে ইমপ্লিমেন্ট করে তাদের পার্ট অফ এনার্জি ডিমান্ড তারা নিজেরাই মিট আপ করবে রিনিউয়েবল এনার্জি থেকে। শফিক, একটু বলতাম, শফিক একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, এই আমাদের হাতে আর সময় আছে 1 মিনিট, তুমি এর মধ্যেই ক্লোজ করো। তোমার বিষয়গুলো অনেক বিস্তর, খুব ইনফরমেটিভ আজকের সেশনটা, খুব ভালো লাগছে আমাদের। তো তুমি অল্প সময়ের মধ্যে কথা বলে শেষ করো, লাইনটা কেটে যেতে পারে, তোমাকে আমরা আবার একটা সেশনে নিয়ে আসবো। থ্যাংক ইউ। ওকে, সো সেটা গেল একটা। আর কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ফর ইনস্টেন্স, গ্রিন বিল্ডিং, লিড সার্টিফিকেশন, সো academia, of course, consultancy firm, local NGOs এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা ব্যাংকে কাজ করে তারা ফাইন্যান্সিয়াল হিসেবেও এখানে সুযোগ রয়েছে। সো এটা হচ্ছে হোল লিস্ট। এনার্জি ম্যানেজার, এনার্জি অডিটর এইভাবেও কাজ করতে পারবে, R&D, সেই সাথে এনার্জি ইকোনমিস্ট হিসেবে, পলিসি থিঙ্ক ট্যাঙ্ক। সো এগুলো লোকালি এবং ইন্টারন্যাশনালি যদি এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায় তারা কাজ করতে পারবে। আর হার্ডেল রয়েছে স্টিল